So everyone, now let's discuss about commensalism. So this is a type of interaction যেখানে one species benefited হয় কিন্তু অন্য জল কিন্তু নিউট্রাল থাকে, মানে লাভ তার লাভ বা ক্ষতি কিন্তু কিছুই হয় না। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসএমএস ডিজিটাল এডুকেশন। আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ইকোলজির কিছু স্পেসিফিক টার্ম নিয়ে আলোচনা করতে, যেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে শুরু করা যাক। সো এভরিওয়ান, আজ আমাদের প্রথম টপিক হচ্ছে পপুলেশন ইন্টারাকশন থেকে মিউচুয়ালিজম। ওকে, সো ইন দিস ইন্টারাকশন বোথ স্পিসিস একে অপরের থেকে বেনিফিট পায়। ওকে, দিস ইজ অফেন অ্যান অব্লিগেটরি রিলেশনশিপ, মানে তারা একে অপরকে ছাড়া সার্ভাইভ করতে পারবে না। ওকে, লেটস ডিসকাস সাম এক্সাম্পল অফ মিউচুয়ালিজম। তো প্রথমেই আমাদের আছে হচ্ছে লাইকেন্স। ওকে, তো লাইকেন্স হচ্ছে ইট ইজ আ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অফ অ্যালগি অ্যান্ড ফাঙ্গাই, যেখানে অ্যালগি ফুড প্রোভাইড করে, কারণ অ্যালগির মধ্যে ক্লোরোফিল দেখতে পাওয়া যায়, তাই জন্য তারা সালোক সংশ্লেষে সক্ষম। তো সেই জন্য অ্যালগি করে ফুড প্রোভাইড করে, আর ফাঙ্গাই কি করে শেল্টার প্রোভাইড করে। সো এরা দুজনে মিলে কিন্তু তৈরি করে হচ্ছে লাইকেন্স, হচ্ছে আমাদের মাইক্রোরাইজা। এখানে ফাঙ্গাই হায়ার প্ল্যান্টসের রুটের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। ফাঙ্গাই হেল্প করে হচ্ছে ইন ফসফরাস অ্যাবজর্পশন, ইন রিটার্ন প্ল্যান্ট তাকে এনার্জি প্রোভাইড করছে। তো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল যে মাইক্রোরাইজা এখানে কি হয়, যে ফাঙ্গাই কি করছে, ফসফরাস শোষণে সাহায্য করছে। আচ্ছা, আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে ট্রি অ্যান্ড ওয়াস্প। জানি কিন্তু যে ডুমুরের ফুল হয় না, অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। আমরা যখন মরফোলজি পড়বো তখন আমরা দেখবো। ওকে, তো এখানে কি হচ্ছে, এই বলতে কি করে, এই ফিগ ট্রির পলিনেশনে হেল্প করে। ইন রিটার্ন ফিগ ট্রি তাদেরকে ফুড ফুড এবং তাদের ডিম পাড়ার জায়গা কিন্তু প্রোভাইড করছে, এবং সেই ডিম পাড়ার পর যে লার্ভাগুলো বেরোচ্ছে সেই লার্ভারও কিন্তু ফুড কিন্তু এই ফিগ ট্রি প্রোভাইড করে। ওকে, এই স্লাইডের লাস্ট পয়েন্টটা কিন্তু বেস্ট ইন্টারেস্টিং। এখানে এক্সাম্পল হিসাবে একটি মেডিটেরিয়ান অর্কিড যার নাম হচ্ছে ওফ্রিস। ওকে, এই ওফ্রিস কী করে, পলিনেশনের জন্য একটি ইউনিক মেথড ইউজ করে, যে মেথডটি মেনলি 3টি স্টেপে কিন্তু সম্পন্ন হয়। সো ফার্স্ট স্টেপ হচ্ছে দ্য ট্রিক। তো এখানে অর্কিডটি বা অর্কিডের ফুলের একটি পেটাল দেখতে হুবহু ফিমেল বিয়ের মতো হয়। শুধু দেখতেই নয়, এর কালার, সাইজ এবং মার্কিং সবই কিন্তু ফিমেল বিকে মিমিক করে। সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্ট্রোডাকশন। যখন একটি মেল বি ওই এরিয়া দিয়ে যায়, সে ওই ফুলটিকে ফিমেল বি মনে করে এবং সিউটো কপুলেশন করার চেষ্টা করে। এই প্রসেস চলাকালীন ফুলের পরাগরেণু বা পোলেন গ্রেনস ওই পুরুষ মৌমাছির বডিতে লেগে যায়। থার্ড স্টেপ হচ্ছে দ্য পলিনেশন। এরপর যখন ওই মেল বি আবার অন্য কোনো অর্কিড ফুলে গিয়ে বসে, তখন তার বডি থাকা ওই প্রোনেল গ্রেনসগুলো সেই ফুলে ট্রান্সফার হয়ে যায়। এইভাবে কিন্তু পলিনেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ওকে, এটি এক ধরনের স্পেশাল কেস। যখন আমরা আপাতদৃষ্টিতে যখন আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে অর্কিড কিন্তু কোনো রকম রিওয়ার্ড না দিয়েই তার পলিনেশন কিন্তু এনশিওর করে নিতে পারছে। অর্থাৎ মিউচুয়ালিজমে যেটা আমরা দেখি যে বোথ বেনিফিটেড হচ্ছে, কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে অর্কিডই কিন্তু বেনিফিটেড হচ্ছে। কিন্তু মিউচুয়ালিজমের থিওরি অনুযায়ী এটাও কিন্তু একটি কোইভাল্ট প্রসেস। এখানে মৌমাছিটি কিন্তু তার মেটিং বিহেভিয়ার প্র্যাকটিস করার কিন্তু সুযোগ পাচ্ছে। ওকে, সো এটি একটি মুভিং অন আওয়ার স্পেশাল নেক্সট কেস অফ স্লাইড। মিউচুয়ালিজম। ওকে, সো আওয়ার নেক্সট টপিক ইজ কম্পিটিশন। ওকে, সো জেনারেলি যখন এটা হয় তখন রিসোর্স যেমন ফুড বা স্পেস কিন্তু লিমিটিং থাকে। হাউএভার ইট ক্যান হ্যাপেন ইভেন হোয়েন রিসোর্সেস আর অ্যাবান্ডেন্ট। তো তখন আমরা তাকে কিন্তু বলি হচ্ছে ইন্টারফারেন্স কম্পিটিশন। সো প্রথমেই আমাদের হচ্ছে এক্সাম্পল হিসেবে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবিংডং টর্টয়েস ইন গ্যালাপাগোস আইল্যান্ড। ওকে, সো এই টর্টয়েসগুলো কিন্তু মাত্র 1 দশকের মধ্যে এক্সটিংক্ট বা লুপ্ত হয়ে গেছিল, যখন সেখানে বা সেই আইল্যান্ডের মধ্যে গোটস বা ইন্ট্রোডিউস করা হয়। এর কারণ ছিল যে গোটস হ্যাড গ্রেটার ব্রাউজিং এফিসিয়েন্সি। তো এটা এক প্রকার কম্পিটিশন। এখানে কম্পিটিশনটা হচ্ছে কিন্তু খাদ্যের জন্য, ফর ফুড পার্টিকেল। নেক্সট স্লাইড। সো এখন আমরা ডিসকাস করবো হচ্ছে প্রিডেশন নিয়ে। এখানে প্রিডেটররা অ্যাক্ট করে অ্যাজ এ কনডুইটস ফর এনার্জি ট্রান্সফার, এবং তারা প্রে পপুলেশনকে কিন্তু কন্ট্রোলে রাখে। লেটস সি সাম এক্সাম্পল। সো প্রিকলি পেয়ার ক্যাকটাস 1920-র দিকে অস্ট্রেলিয়াতে এই ক্যাকটাস কিন্তু ইন্ট্রোডিউস করার হয়, এবং এই ইন্ট্রোডিউস করার পর তারা আনকন্ট্রোলেবলি ছড়িয়ে পড়ে। ফলে একটি স্পেশাল টাইপ অফ মথ, ক্যাক্টোব্লাস্টিস মথ ইউজ করে কিন্তু এই পপুলেশনকে বা এই যে ক্যাকটাসটির পপুলেশনকে কিন্তু কন্ট্রোল করা হয়। ওকে, এরপর আসছি আমরা কিছু ডিফেন্স মেকানিজমে। সো প্রে স্পিসিসরা বাঁচার জন্য কিছু স্পেশাল টেকনিক ইউজ করে, যেমন মোনাক বাটারফ্লাই মতো ইনসেক্টসরাই নয়, কিছু প্ল্যান্টরাও কিন্তু তারা তাদের মধ্যে ডিফেন্স মেকানিজম ইউজ করে এই প্রিডেটরদের হাত থেকে বাঁচার জন্য। তো সবার আগে কিন্তু আছে আমাদের হচ্ছে থ্রোনস বা কাঁটা। ওকে,
যেগুলো আমরা বিভিন্ন ক্যাকটাস জাতীয় উদ্ভিদে দেখতে পাই। এছাড়াও কিছু কেমিক্যাল ডিফেন্সও তারা ইউজ করে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ক্যালাট্রোপিস নামক উদ্ভিদগুলো, যেমন আকন্দ, ওকে, তারা ইউজ করে হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস, যারা কি সেই কেমিক্যালটা কি করে, যদি সেই উদ্ভিদ কোনো প্রাণী খায় তারা তাদের হার্ট ফেলিয়ার পর্যন্ত করতে পারে। মেনলি এই কার্ডিয়াক গ্লাইকোসাইডস কি করে, কার্ডিয়াক আউটপুটকে বৃদ্ধি করে দেয়, চোখের দৃষ্টি ঝাপসা করে দেয়, এই টাইপের সিমটমস কিন্তু হতে পারে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট ইন্টারাকশন হচ্ছে আমাদের প্যারাসাইটিজম। ওকে, সো প্যারাসাইটরা সার্ভাইভ করার জন্য কিছু স্পেশাল অ্যাডাপ্টেশন ইনভলভ করে। আচ্ছা, এখানে কিন্তু প্যারাসাইটস এবং হোস্ট মিনস সেই প্যারাসাইটরা যাদের বডি থেকে নিউট্রিয়েন্ট সংগ্রহ করে। ওকে, সেই হোস্টটা কিন্তু ক্ষতিগ্রস্ত, যার ফলে তারা হয়ে যায় মাইনাস, এবং প্যারাসাইটরা অবভিয়াসলি তারা প্রফিট করে, তাই জন্য সেটা কিন্তু হয়ে যায় প্লাস। ওকে, এবার আসি অ্যাডাপ্টেশনের কথা। সো এই প্যারাসাইটরা কিন্তু কিছু স্পেশাল অ্যাডাপ্টেশন তারা তাদের বডিতে মধ্যে করে এই হোস্টের দেহে অবস্থান করার জন্য, যেমন লস অফ সেন্স অর্গানস বা প্রেজেন্স অফ অ্যাডেসিভ অর্গানস মিনস সাকার্স। ওকে, তো মেনলি টু টাইপ হয়, একটা হচ্ছে এক্টোপ্যারাসাইটস এবং এন্ডোপ্যারাসাইটস। সো এক্টোপ্যারাসাইটস এরা হোস্টের এক্সটার্নাল সারফেসে অবস্থান করে, যেমন মানুষের মাথায় লাইস, ওকে, কুকুরদের বডিতে টিক্স, অথবা হেজ প্ল্যান্টের ওপর ক্যাসকাটা। ওকে, দেন হচ্ছে এন্ডোপ্যারাসাইটস। সো এরা কি করে, হোস্টের বডির ভেতরে অবস্থান করছে। ওকে, সো ইনসাইড দ্য বডি অফ দ্য হোস্ট, যেমন হচ্ছে লিভার ফ্লুক্স, প্লাজমোডিয়াম। সো দোজ আর দ্য এন্ডোপ্যারাসাইটস। দেন ব্রুট প্যারাসাইটিজম। ওকে, সো দিস ইজ আ ভেরি ইউনিক টাইপ অফ প্যারাসাইটিজম। সো এখানে একটা স্পেশাল এক্সাম্পল হচ্ছে, এটা হচ্ছে আমাদের কুকু বা কোকিল, তারা কিন্তু কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে, এবং কাক সেই ডিমগুলো কিন্তু নিজের ডিম ভেবে হ্যাচ করে, এবং তারা সেই বাচ্চাগুলো কিন্তু বড় করে তোলে। ওকে, সো মেনলি টু টাইপ, ecto and endo, but brood also the another special type of parasitism. Okay, now moving on our next slide. So everyone, now let's discuss about commensalism. So this is a type of interaction যেখানে ওয়ান স্পিসিস বেনিফিটেড হয় কিন্তু অন্য জল কিন্তু নিউট্রাল থাকে, মানে লাভ বা ক্ষতি কিন্তু কিছুই হয় না। সো এ শর্টকাট ইজ পজিটিভ স্ল্যাশ জিরো, যেহেতু অন্য স্পিসিসের না প্রফিট না লস কিছুই হচ্ছে না, সো নিউট্রাল অবস্থান করছে। এর আমরা তিনটে এক্সাম্পল দেখবো। তো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে অর্কিড অন ম্যাঙ্গো ব্রাঞ্চ। এখানে অর্কিড খেয়ে ম্যাঙ্গো ট্রিতে আশ্রয় নেয় এবং ফর বেটার সানলাইট। ওকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ম্যাঙ্গো ট্রি কিন্তু সেই অর্কিডের দ্বারা কিন্তু কোনোভাবে এফেক্টেড হচ্ছে না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ডেলিগ্রেট এবং গ্রেজিং ক্যাটেল। অর্থাৎ আমরা জানি যে গরু যখন ঘাস খাওয়ার জন্য হাঁটে, তো সেই তখন ঘাস থেকে কিন্তু ইনসেক্ট যেগুলো তারা সেই ঘাসের মধ্যে লুকিয়ে থাকে তারা কিন্তু বেরিয়ে আসে। সো এই যে বেরিয়ে আসে ইনসেক্টগুলোকে কিন্তু এই ইগ্রেট বক কিন্তু সেই ইনসেক্টগুলোকে সহজেই খেয়ে নেয়। সো এখানে কিন্তু ইগ্রেটটা কিন্তু বেনিফিটেড হচ্ছে, কিন্তু কোনো ক্যাটেলস কিন্তু হার্ম বা কিছু হচ্ছে না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের হোয়েল অ্যান্ড বার্নাকলস। ওকে, সো আমাদের যে তিমি মাছ আছে, হোয়েলসের বডিতে চড়ে নিউট্রিয়েন্ট রিচ এরিয়াতে কিন্তু এই বার্নাকলগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। ওকে, এবং এতে কিন্তু বার্নাকলসরা লাভবান হয়, কারণ তারা নিউট্রিয়েন্ট যুক্ত এরিয়াতে, যেখানে তিমি গিয়ে অবস্থান করছে বা তিমি গিয়ে খাদ্য অন্বেষণ করছে, তো সেখানে তারা যায়, এবং কীভাবে যায় সেটা হচ্ছে তিমিকে সাহায্য বা ব্যবহার করে। ওকে, so those are the example of commensalism, যেখানে one benefits, other is neutral. Okay, now moving on our next slide. Okay, now finally আমাদের sixth topic is the amensalism. so এটা হচ্ছে commensalism এর ঠিক অপোজিট। এখানে one species inhibited হয় বা killed হয়, এবং another one কোনো unaffected থাকে। ওকে, অর্থাৎ one is negative and another is neutral. so এর সবচেয়ে ভালো এক্সাম্পল আছে আমরা যদি দেখতে পাই, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। ওকে, এখানের মধ্যে পেনিসিলিয়াম আছে। ওকে, সেই পেনিসিলিয়াম এক ধরনের কেমিক্যাল প্রডিউস করে, যাকে আমরা পেনিসিলিন বলি। সেই পেনিসিলিন কিন্তু তার আশেপাশে অবস্থানকারী সমস্ত ব্যাকটেরিয়া কিন্তু মেরে দেয়। পেনিসিলিন কিন্তু কোনো ক্ষতি বা লাভ কিছুই হচ্ছে না, বাট ব্যাকটেরিয়াদের কিন্তু ক্ষতি হচ্ছে। সো দিস ইজ দ্য genuine example of amensalism. Okay, now moving on our next slide. So those are some ecological principles related to population interaction. Okay, so our first principle is Gauss competitive exclusion principle. সো এই প্রিন্সিপাল কি বলছে, ধরি ক্লোজলি রিলেটেড স্পিসিস যারা সেম লিমিটেড রিসোর্সের জন্য কম্পিট করছে, মিনস সে লিমিটেড রিসোর্স হতে পারে ফুড, স্পেস এটসেট্রা, তারা কখনোই ইনডেফিনেটলি তারা কখনোই কোএক্সিস্ট করতে পারবে না। আলটিমেটলি তারা কম্পিটিশন করবে, এবং যে কোনো একটা স্পিসিস কিন্তু এলিমিনেট হয়ে যাবে। ওকে, সো এখানে আমাদের এনসিআরটি এক্সাম্পল কি দিচ্ছে, যখন হচ্ছে যেটা আমরা আগেও পড়ে এসেছি, যে গ্যালাপাগোস আইল্যান্ডে যখন গোটস ইন্ট্রোডিউস করা হয়েছিল, তখন তারা কিন্তু অ্যাবিংটন টর্টয়েসকে 1 দশকের মধ্যে কিন্তু তাদেরকে এক্সটেন্ড করে দিয়েছিল, কারণ
গোস অ্যাট দ্য বেটার ব্রাউজিং এফিসিয়েন্সি। ওকে, সো যেটা আমরা আগে পড়ে এসেছি, তো এটা মেনলি কার একদম প্রাইম এক্সাম্পল, সেটা হচ্ছে গাউস কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালসের কিন্তু একটা প্রাইম এক্সাম্পল। ওকে, না মুভিং অন আওয়ার নেক্সট স্লাইড। সো এটা হচ্ছে আমাদের ম্যাকার্থ রিসোর্স পার্টিশনিং থিওরি। সো এই থিওরি আসলে আমরা যেটা আগে পড়ে এসেছিলাম কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালের একটা স্মার্ট সলিউশন। সো ম্যাকার্থ কি বলেন, যে যখন দুটো বা তারও বেশি স্পিসিস যখন সেম রিসোর্সের জন্য কম্পিট করে, তারা কিন্তু এক্সটিংক্ট হয়ে যায় না, বরং তারা তাদের রিসোর্সটাকে ভাগ করে নেয়। সো এই ভাগ করাটা বিভিন্নভাবে হতে পারে। তো প্রথমে যদি আমরা একটা গাছের মধ্যে বিভিন্ন পাখিকে তুলনা করি, তো তারা প্রথমে বিহেভিয়ারাল পার্টিশনিং করবে, অর্থাৎ তারা সবাই একই জায়গায় থাকবে না, কেউ থাকবে গাছের উপরের পার্টে, কেউ মিডিলে, এবং কেউ থাকবে একদম নিচে। দেন হচ্ছে ডিফারেন্ট হচ্ছে ফ্লোরেজিং প্যাটার্নস, অর্থাৎ খাদ্য অন্বেষণের যে পদ্ধতি, কেউ ইনসেক্ট কালেক্ট করবে গাছের ছালের মধ্যে থেকে, কেউ কালেক্ট করবে হচ্ছে পাতা থেকে। তো এছাড়াও আছে হচ্ছে টাইমিং, কেউ দিনের বেলা হান্ট করবে, কেউ রাতের বেলা। এইভাবে কিন্তু তারা তাদের কিন্তু এইভাবে কিন্তু তারা তাদের প্রজাতিকে কিন্তু টিকিয়ে নিয়ে যাবে। ওকে, নাও মুভিং অন আওয়ার নেক্সট স্লাইড। সো এটা হচ্ছে আমাদের কম্পিটিশন রিলিজ। ওকে, সো কম্পিটিশন রিলিজ আমরা কিছুক্ষণ আগেই পড়ে এসেছি। সো এটা মেনলি হচ্ছে এই প্রিন্সিপাল বলা যে একটি স্পিসিসের ডিস্ট্রিবিউশন প্রায় রেস্ট্রিক্টেড থাকে, কারণ সেখানে একটি সুপিরিয়র স্পিসিস প্রেজেন্ট থাকে। এবার সেই সুপিরিয়র স্পিসিসটিকে যখন আমরা সেখান থেকে সরিয়ে নিয়ে যাব বা রিমুভ করে দিচ্ছি, তবে অন্য স্পিসিসগুলোর ডিস্ট্রিবিউশন কিন্তু ড্রাস্টিক্যালি এক্সপ্যান্ড করে। সো এর একটা এক্সাম্পল যেটা এনসিআরটির মধ্যেও আছে এবং আমরা আগেও দেখেছি, সেটা হচ্ছে কার্নেলস এক্সপেরিমেন্ট। এবং রকি কোষ থেকে তারা লার্জার বার্নাকলসকে রিমুভ করে দিয়েছিল, তখন স্মলার বার্নাকলসগুলো কিন্তু সেই এরিয়ার মধ্যে স্প্রেড করে গেছিলো। তো এটাই কিন্তু আমাদের কম্পিটিটিভ রিলিজের একটা প্রাইম এক্সাম্পল। নাও মুভিং অন আওয়ার নেক্সট স্লাইড। সো রোল অফ প্রিডেটার্স ইন স্পিসিস ডাইভার্সিটি। ওকে, সো এই টপিকটা কিন্তু ইকোলজির খুবই ফ্যাসিনেটিং একটি পার্ট। এই প্রিডেটরটা কিন্তু আসলে বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট হিসেবে কাজ করে। তারা কম্পিটিটিং প্রে স্পিসিসের মধ্যে কম্পিটিশন ইন্টেন্সিটি কিন্তু কমিয়ে দেয়, যার ফলে সেই কমিউনিটিগুলো কিন্তু সার্ভাইভ করতে পারে। এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, যেটা কিন্তু আমাদের এনসিআরটির মধ্যেও আছে। ওকে, সো এখানে আমরা একটা প্রথমে এক্সপেরিমেন্ট তারা করে। সো ইকোলজিস্টরা প্রথমে একটা এক্সপেরিমেন্ট করে, যেখানে তারা এখানে স্টারফিশ 5 স্টারের এক্সাম্পল দিয়ে সো এবার আমরা এই টপিকটা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝবো, যেটা আমাদের এনসিআরটিতেও কিন্তু এই এক্সাম্পলটা আছে। সো এখানে আমরা এক্সাম্পল দেবো হচ্ছে স্টারফিশ পিসা স্টারের এক্সাম্পল দিয়ে। ওকে, সো প্রথমে আমরা জানি যে প্রিডেশন মানে হচ্ছে শিকার, কিন্তু ইকোসিস্টেমের মধ্যে প্রিডেটররা কিন্তু শুধু শিকার করে না, তারা কিন্তু বায়োলজিক্যাল কন্ট্রোলও করে। ওকে, যেটা আমি আগেই বলে এলাম। সো এখানে কি হচ্ছে, আমেরিকান প্যাসিফিক কোস্ট মানে রকি ইন্টারটাইডাল জোনে একটা স্পেশাল টাইপ অফ স্টারফিশ লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে স্টারফিশ পিসা স্টার। ওকে, সো এখানে কি হয়েছিল, তো প্রথমে হচ্ছে ইকোলজিস্টরা যখন এই এক্সপেরিমেন্টালি এনক্লোজড এরিয়া থেকে এই স্টারফিশ পিসা স্টারকে কিন্তু রিমুভ করে দিয়েছিল। ওকে, সো স্টারফিশ পিসা স্টার ছিল সেই এরিয়ার মধ্যে একটা প্রিডেটর, এবং সে কি করতো, বিভিন্ন প্রেদের বা ইনভার্টিব্রেটকে কিন্তু শিকার করে সে কিন্তু বেঁচে থাকতো। এর ফলে কি হয়, এরপর ইকোলজিস্টরা যখনই এই পিসা স্টারকে রিমুভ করে, সেখানে কিন্তু একটা ড্রাস্টিক চেইন রিয়াকশন শুরু হয়। তো রেজাল্ট, এই চেইন রিয়াকশন রেজাল্টে কি হয়, 1 বছরের মধ্যেও সেই এরিয়া থেকে 10টিরও বেশি ইনভার্টিব্রেট কিন্তু একদম এক্সটিংক্ট করে গেছিল। তাহলে এটা কেন হয়েছিল, দ্য রিজন। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্টারফিশ না থাকলে কিন্তু না থাকলে প্রিডেটর যখন আমরা সরিয়ে দিচ্ছি, তাহলে তো বাকিদের আরো বেশি করে সার্ভাইভ করার কথা, কারণ যেহেতু আমরা প্রিডেটরকে সরিয়ে দিচ্ছি, তাহলে সেখানকার যে অন্যান্য স্পিসিসগুলো তারা তো আরো বেশি করে বাড়বে, কারণ যখন কোনো শিকারই নেই, তাহলে তো আরো বেশি করে সার্ভাইভ করার কথা, তাহলে তারা মারা গেল কেন? সো এইখানেই অ্যান্সার হচ্ছে যে ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। যখন স্টারফিশ ছিল, তখন সেই প্রেগুলো বা সেই ইনভার্টিব্রেটগুলোকে তারা শিকার করে কিন্তু বেঁচে থাকতো। শিকার করার অর্থ হচ্ছে সেই স্পিসিসগুলোর কিন্তু পপুলেশন তারা কন্ট্রোল করতো। যখনই সেই স্টারফিশগুলো রিমুভ করে দেওয়া হলো, সেই পপুলেশন কিন্তু তাদের মধ্যে আর কোনো কন্ট্রোল রইল না, যার ফলে তারা কি হলো, তারা স্পেসের জন্য বা রিসোর্সের জন্য নিজেদের মধ্যেই তারা ফাইটিং করতে শুরু করলো। সো এটাই হচ্ছে যে রোল অফ প্রিডেটর ইন স্পিসিস ডাইভার্সিটি। নাও সো
আজকে আমি তোমাদের সাথে জাস্ট এই টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু নেক্সট ক্লাসে আমি এই টপিকের উপর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন নিয়ে আসবো, যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করবো। ওকে, বাই।